চরকালেখানা আদর্শ কলেজের বিবিএ পাস প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক রেশমা আক্তার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ক্লাসের শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। তো শিক্ষার্থীরা, চলো আমরা আজকে ক্লাসে প্রবেশ করি। আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব, এর আগের ক্লাসে সেই অধ্যায়টি শুরু করেছিলাম। আমাদের অধ্যায়টি হচ্ছে অধ্যায় 5 আর চ্যাপ্টারের নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এর আগে তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে পড়িয়েছিলাম যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে এবং এর প্রকারভেদ। আজকে আমি তোমাদের এই অধ্যায়ে আরেকটি পড়া নিয়ে আলোচনা করব, সেটা হলো যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। আমরা যদি এই বৈশিষ্ট্যটি একটু ভালো করে পড়ে নিই, তাহলে এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন, যৌথ মূলধনী কোম্পানির সুবিধা অসুবিধা, সেই প্রশ্নটার 95% আমাদের পড়া হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা পড়ায় প্রবেশ করি। তোমাদের মনে আছে কি না আমি জানি না, একটু বলে নিই যে যৌথ মূলধনী কোম্পানিটা কি মূলত। আমরা আমাদের দেশের প্রচলিত সংজ্ঞাটি দিচ্ছি যে বাংলাদেশে বহাল 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী কতিপয় ব্যক্তি স্বেচ্ছা প্রণোদিত হয়ে স্বেচ্ছায় তাদের মূলধন বিনিয়োগ করে যে সংগঠনটি গঠন করে তার নামই যৌথ মূলধনী কোম্পানি। তো আমরা চলো পড়ায় প্রবেশ করি। আজ আমরা পড়ব অধ্যায় 5 থেকে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। 1 আইনগত বৈশিষ্ট্য, 2 সাধারণ বৈশিষ্ট্য। আইনগত বৈশিষ্ট্য হচ্ছে একদম 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে বৈশিষ্ট্যগুলো যারা কোম্পানি করবে সেই কোম্পানিতে থাকতেই হবে। এর যে কোনো একটি বৈশিষ্ট্যর ব্যত্যয় ঘটলে বা না থাকলে তাহলে সেই কোম্পানিটি সংগঠিত হতে পারবে না। এই বৈশিষ্ট্যগুলোকেই বলা হয় আইনগত বৈশিষ্ট্য। আর সাধারণ বৈশিষ্ট্য হলো কোম্পানি তাদের আভ্যন্তরীণ কার্য পরিচালনা করার জন্য বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো থাকতেই হবে। সাধারণত এগুলো কোম্পানি আইনের পদাঙ্ক অনুসরণ করে এই বৈশিষ্ট্যগুলো করা হয়। সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় সাধারণ বৈশিষ্ট্য। তো আমরা দেখি আইনগত বৈশিষ্ট্যের মধ্যে কি পাচ্ছি। আইনগত বৈশিষ্ট্যতে আমরা পাচ্ছি যে এটি হচ্ছে একটি আইনের সৃষ্ট প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, যৌথ মূলধনী কোম্পানি সম্পূর্ণ আইনের অনুশাসন দ্বারা গঠিত একটি প্রতিষ্ঠান। তাই এই সংগঠন গঠন করতে অনেক ঝামেলা এবং জটিল। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো কৃত্রিম ব্যক্তিসত্তা। কৃত্রিম ব্যক্তিসত্তা এই বৈশিষ্ট্যটি আলোচনা করে একটু জেনে নিচ্ছি মূলত কৃত্রিম ব্যক্তিসত্তা কি। অর্থাৎ ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো নাম, পরিচয় এবং ঠিকানা যার রয়েছে সেটাকেই বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তা। তো যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে এমন একটি কোম্পানি সংগঠন যার নিজস্ব নাম রয়েছে, ঠিকানা রয়েছে, তাই এটি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করে। এর ফলে সে নাম ব্যবহার করতে পারবে, কারো বিরুদ্ধে যদি সে ক্ষতিগ্রস্ত হয় তাহলে মামলা করতে পারবে এবং অন্য কোনো কোম্পানি চাইলেও তার বিরুদ্ধে মামলা করতে পারবে। এর তৃতীয় বৈশিষ্ট্যটি হলো চিরন্তন অস্তিত্ব। কৃত্রিম ব্যক্তিসত্তার মর্যাদা অর্জনের পাশাপাশি যৌথ মূলধনী কোম্পানির আরেকটি মর্যাদা সম্পন্ন বৈশিষ্ট্য হচ্ছে চিরন্তন অস্তিত্ব। অর্থাৎ কোনো শেয়ার হোল্ডারের মৃত্যু, দেউলিয়াত্ব এটা হলে এই কারবারটি বিলোপ সাধন হয় না। শুধুমাত্র আইনের দ্বারাই এই কারবারটিকে বিলোপ সাধন করতে পারে, নইলে যতদিন একজন শেয়ার হোল্ডারও বেঁচে থাকবে তো এই কোম্পানিটিও বেঁচে থাকবে। এর চতুর্থ যে বৈশিষ্ট্য সেটি হলো এর সদস্য সংখ্যা। আমরা এর আগের প্রকারভেদে তোমাদেরকে যে প্রকারভেদগুলো পড়িয়েছি সেখানে দুটি নাম দেখিয়েছি যেটি আমাদের বাংলাদেশে সবসময় প্রচলিত হয়ে আসছে। সেটি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। এই প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেডের সদস্য সংখ্যা দ্বারা এই যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা চিহ্নিত করা হয়। তো যৌথ মূলধনী কোম্পানি যদি সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে এর সদস্য সংখ্যা হবে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। আর যদি কোম্পানিটি পাবলিক লিমিটেড হয় তাহলে সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 7 জন এবং সর্বোচ্চ হবে এর শেয়ার দ্বারা সীমাবদ্ধ। প্রিয় শিক্ষার্থী, আমাদের এর পরের বৈশিষ্ট্য হলো শেয়ার মূলধন। যৌথ মূলধন
শেয়ার মূলধন। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধন একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে, যার ক্ষুদ্র অংশটির নাম হলো শেয়ার। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রিত করে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার দ্বারা তার মূলধন গঠন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এর আরেকটি বৈশিষ্ট্য হলো সাধারণ সিলমোহর। যেহেতু যৌথ মূলধনী কোম্পানি একটি কৃত্রিম সত্তা বিশিষ্ট সংগঠন, তাই এর কার্যক্রম এর প্রতিনিধি দ্বারা পরিচালিত হয়। আর যেহেতু প্রতিনিধি দ্বারা পরিচালিত হয়, তাই কোম্পানির পরিচয় বহনের জন্য এর একটা নির্দিষ্ট সিলমোহর ব্যবহার করা হয়। কোম্পানির যে কোনো চিঠি, পত্র, কাগজ সব কিছুতেই এই সিলমোহর চিহ্নিত করা হয়। এটাকে বলা হয় কোম্পানির সিলমোহর। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার হস্তান্তর যোগ্যতা। পরেরটি অত্যন্ত ইম্পর্টেন্ট, যে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হস্তান্তর যোগ্যতা নিয়ে। যদি কোম্পানিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে এর শেয়ার হস্তান্তর যোগ্য না, কিন্তু কথা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি নিয়ে। সেক্ষেত্রে কোম্পানির 30 ধারা অনুযায়ী সকল শেয়ারই অস্থাবর সম্পত্তি, তাই কোম্পানির সংবিধি অনুযায়ী এর শেয়ার হস্তান্তরযোগ্য। আইনগত বৈশিষ্ট্য, সর্বশেষ বৈশিষ্ট্যটি হলো বিধিবদ্ধ দায়। যৌথ মূলধনী কোম্পানিকে অবশ্যই বিধিবদ্ধ দায় পালন করতে হয়। এর খাতা সংরক্ষণ, হিসাব নিরীক্ষা এবং নির্দিষ্ট সময়ে এর সভা আহ্বান করা এর একটি বিধিবদ্ধ, মানে এটা করতেই হবে, এটা না করলে হবে না। তাই বিধিবদ্ধ দায় এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যের শুরুতেই আমরা দেখতে পাই স্বেচ্ছা প্রণোদিত সংগঠন। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানিতে সেই 2 থেকে 50 বা 7 থেকে যত খুশি তত শেয়ার হোল্ডার যেহেতু আছে, এদের কাউকে জোর করে, জুলুম করে, ভয় দেখিয়ে কিন্তু এর শেয়ার হোল্ডার করা হয় না। এখানে যারা শেয়ার হোল্ডার হয় তারা সকলেই স্বেচ্ছায়, স্বইচ্ছায় এই সংগঠনে শেয়ার হোল্ডার হয়, তাই এটাকে একটি স্বেচ্ছা প্রণোদিত সংগঠন বলা হয়। এর আরেকটি বৈশিষ্ট্য হলো অধিক মূলধন। যেহেতু প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও পাবলিক লিমিটেড ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই, তাই অনেক শেয়ার হোল্ডারদের কারণে অনেক শেয়ার এখানে মূলধন হিসাবে শেয়ার বিক্রি হয় এবং মূলধন গঠন করা হয়, তাই যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধিক। এর আরেকটি সাধারণ বৈশিষ্ট্য হলো স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা। এক মালিকানা অংশীদারি এই জাতীয় ব্যবসাগুলোতে যেমন আমরা দেখেছি যে এর মালিকানা এবং ব্যবস্থাপনায় সাধারণত মালিকদেরই দেখা যায়, কিন্তু যৌথ মূলধনী কোম্পানি একটি ভিন্নধর্মী কোম্পানি, তাই এখানে মালিকানা যারা রয়েছেন তারা নিজস্ব কর্তৃত্ব তাদের থাকা সত্ত্বেও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালনার জন্য বেতনভুক্ত তৃতীয় কোনো ব্যক্তিকে নেওয়া হয়, তাই বলেছে এই ব্যবস্থাপনা সম্পূর্ণ স্বতন্ত্রধর্মী। আরেকটি হলো গণতন্ত্রের অনুসরণ। যৌথ মূলধনী কোম্পানির পরিচালনা পর্ষদে যারাই থাকে তাদের মধ্যে থেকে পরিচালনার, বিশেষ করে যারা সক্রিয় পরিচালনায় থাকবে সেখানে ভোটের ব্যবস্থা করা হয়। সকল শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমেই একটি যৌথ মূলধনী কোম্পানির পরিচালক নির্ধারণ করা হয়। কর প্রদান, এর আরেকটি সাধারণ বৈশিষ্ট্য হলো কর প্রদান। এই করটা আসলে কিভাবে প্রদান করা হয়? অর্জিত মুনাফার উপরে এর কর ধার্য করা হয়, অর্থাৎ কোম্পানি তার মোট শেয়ার মূলধনের উপরে যে মুনাফাটা অর্জন করবে সেই অর্জিত মুনাফার উপরেই এর কর নির্ধারণ করা হয়। এর সর্বশেষ সাধারণ বৈশিষ্ট্যের সর্বশেষ বৈশিষ্ট্যটি হলো মুনাফা বন্টন, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির সকল মুনাফা শেয়ার হোল্ডারদের মধ্যে কিন্তু বন্টন করা হয় না। পরিচালক পর্ষদের সিদ্ধান্তক্রমে এর যে আদায়কৃত মুনাফা, এই মুনাফার মধ্যে থেকে কিছু অংশ লভ্যাংশ হিসেবে ঘোষণা করা হয় এবং শেয়ার হোল্ডারদের মাধ্যমে লভ্যাংশটা বন্টন করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেটা পড়িয়েছি আমাদের মানে গত ক্লাসে যে পড়াটা পড়িয়েছিলাম, আশা করি সেই পড়াটা তোমাদের হয়েছে। বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে আমি এই যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যটি খুব ভালোভাবে যাতে পড়ো সেই নির্দেশনাই দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।